হাই, অনেক দিন পর আবার এক্সপ্লোরার অনির্বাণ চ্যানেলে আপনাদের স্বাগত। মাঝখানে বেশ কিছুদিন কোনো ভিডিও দেওয়া হয়নি, অনেকটা গ্যাপ গেল। তো আবার এসে পড়েছি, এবারে ফ্যামিলি ট্যুর আবার। বুঝতেই পারছেন এবার যাচ্ছি হচ্ছে, সে তো থাম্বনেলে বোঝা যাচ্ছে যে আমরা শিয়ালদা বেনারস অমৃত ভারত চেপে যাচ্ছি। এই অমৃত ভারত যেটা গত কিছুদিন আগেই এখানে উদ্বোধন করে গেছেন মাননীয় প্রধানমন্ত্রী। তো সেই অমৃত ভারত এক্সপ্রেসের টিকিট পেয়েছি, সেই এক্সপ্রেস চেপে আমরা যাব বেনারসে। তো বারাণসী স্টেশন পর্যন্ত যায় না, এটা বেনারস পর্যন্তই যায়। চলুন সেটা আস্তে আস্তে বলবো। তো আপাতত বেরিয়েছি, এবার এখান থেকে আমরা ট্রেন ধরে এখন আমাদের যেতে হবে শিয়ালদা। তো হাওড়া থেকে দেখি বাস অথবা মেট্রো কীভাবে কি যাওয়া যায়। তো চলুন, যেভাবে যাব আপনাদের পুরোটা দেখাবো। এতদিন সাথে ছিলেন, অনেক দিন পর দেখা হচ্ছে, তো আবার সাথে থাকবেন এই আশা রাখি। চলুন তবে যাই, এখন হাওড়া স্টেশনের উদ্দেশ্যে বৈদ্যবাটি থেকে ট্রেন ধরবো, বেরিয়ে পড়েছি। সকলে আছে, ওরাও এগিয়ে গেছে। চলুন তবে স্টেশন যাওয়া যাক, বৈদ্যবাটি। সঙ্গে থাকুন। আমরা হাওড়া স্টেশনে এখন এসে পৌঁছেছি। ঘড়ির কাঁটায় এখন বাজছে বিকেল 6:45, সন্ধে 6:45। হাওড়া থেকে আমরা ভাবছি 7:30টার সময় শিয়ালদা থেকে ট্রেনটা, তো বাসে না গিয়ে ভাবছি যে আমরা মেট্রোই ধরে নেবো। মেট্রো ধরে শিয়ালদা ডাইরেক্ট চলে যাবো, তাতে কষ্টটাও কম হবে, টাইমটাও সেভ হবে। চলুন হাওড়া মেট্রো স্টেশনের দিকে যাই, বেরিয়ে পৌঁছাও, তারপরে ওখান থেকে আমরা হাওড়া স্টেশনে 15 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে বেরিয়ে এই যে এদিক দিয়ে গিয়ে এই সামনে হচ্ছে মেট্রো স্টেশন, হাওড়া মেট্রো স্টেশন। আমরা এখন ওইদিকে যাচ্ছি, মানে আবার টিকিট কাটতে হবে, কেটে শিয়ালদার উদ্দেশ্যে রওনা দেবো। ওই যে দেখা যাচ্ছে হাওড়া মেট্রো স্টেশন। এখন অফিস টাইমের পুরো ভিড়, ফিরছে সবাই। আমরা এখন এই মুহূর্তে শিয়ালদার দিকে যাচ্ছি। চলুন তবে মেট্রোর দিকে যাই। মেট্রো স্টেশনে, হাওড়া মেট্রো স্টেশনে এসে পৌঁছেছি। এই যে দাঁড়িয়ে আছে, ট্রেন এখনও আসেনি, 6:02 ট্রেন। এদিকে সব গেট লক আছে, এলে আবার আমরা মেট্রোতে আবার উঠে ডাইরেক্ট শিয়ালদা। মিনিট 10-15 সময় লাগবে, অপেক্ষা করি। এখন বাজছে 6টা বেজেছে, আর 1-2 মিনিটের মধ্যেই আসবে। ঠিক আছে, শিয়ালদা গিয়ে বাকি কথা হচ্ছে। স্টেশনে আমরা এসে পৌঁছেছি। স্টেশনে প্রচুর ভিড়, ট্রেন আজকে একটু লেটে এসে পৌঁছচ্ছে। দেখুন আস্তে আস্তে আমাদের ট্রেন এবার এখানে দিচ্ছে, অমৃত ভারত এক্সপ্রেস। ওই যে ঢুকছে, পুরো বন্দে ভারতের মতোই ডিজাইন, কিন্তু এতে টোটাল 16টি কোচ আছে, 8টি জেনারেল কোচ এবং 8টি স্লিপার কোচ। তো ট্রেনটি আসছে, দেখুন শিয়ালদা স্টেশনে ঢুকছে অমৃত ভারত এক্সপ্রেস। কোনো এসি কোচ নেই, 8টি স্লিপার কোচ এবং 8টি জেনারেল কোচ। এবং বেনারস যাওয়ার সব থেকে দ্রুততম গাড়ি হলো এই অমৃত ভারত এক্সপ্রেস। 11 ঘন্টা 55 মিনিটে পৌঁছে যাবে। আজ সন্ধ্যে 7:30টায় ছাড়বে, আগামীকাল সকাল 7:20 বেনারস স্টেশনে যাবে। এটা বারাণসী স্টেশন পর্যন্ত যাবে না, বেনারস স্টেশন পর্যন্ত যাবে। সেখান থেকে বেনারস স্টেশন থেকে অটো যথেষ্ট অ্যাভেলেবেল, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন অটো, চলে যেতে পারবেন বাবা কাশী বিশ্বনাথ মন্দিরের কাছে। তো চলুন ট্রেনে আমরা উঠে তারপর কথা বলছি। আমরা অমৃত ভারতে উঠে পড়েছি, ট্রেন অলরেডি রাইট টাইমে ছেড়ে দিল। সন্ধ্যে 7:30 একদম এক্স্যাক্ট টাইম ট্রেন ছেড়ে দিল। আসুন ট্রেনের এবার ভেতরটা দেখাই, একদম নতুন ঝকঝকে ট্রেন। লোকের যে স্লিপার বলে একটা কিন্তু বোধ আছে, এটা তো পুরোটাই স্লিপার, কিন্তু এখানে লোকের কোনো কিন্তু বোধ নেই। নতুন গাড়ি, শুধুমাত্র স্লিপার, নামেতেই কত কী হয়। তো চলুন দেখাই। এই হচ্ছে ট্রেনের এইদিকে সমস্ত, এখানে আগুন নেভানোর ব্যবস্থা সমস্ত রয়েছে। এখানে ডাস্টবিন রয়েছে, একটা বেসিন, পরিষ্কার পরিচ্ছন্ন, পাশে টয়লেট। এখন তো সদ্য ছেড়েছে, টয়লেট পরিষ্কার একদম। এখানে ওয়েস্টার্ন
টয়লেট সব কিছু রয়েছে। এদিকে ইন্ডিয়ান, একদিকে ওয়েস্টার্ন। এবার আমরা ভিতর দিকটা দেখাচ্ছি। সিটগুলো একদম নতুন স্টাইলে। আমরা যে গতানুগতিক নীল রঙের সিট সেগুলো দেখি, সেগুলো সাধারণত নয়। আমরা এখানে যেটা দেখছি যে মাঝখানে সিটগুলোকে ইয়েলো কালার করা হয়েছে, আর নিচে যে সিটগুলো আছে সেগুলোকে সমস্ত ব্ল্যাক করা। আমাদের এদিকে দু সাইডে দুটো সিট আছে, একটা আপারে পড়েছে, একটা লোয়ার, দুটো সাইড। আর যা এখানে দেখছে, আর যা কেমন লাগছে? হ্যালো, আনন্দ হচ্ছে? নতুন ট্রেন ভালো হয়েছে। এটা কি রঙের ট্রেন? কমলা। বাহ, কি নাম? অমৃত ভারত। হ্যাঁ, ঠিক আছে। ইয়েলো কালার এখানে করেছে। আচ্ছা, এখানে হচ্ছে একটা আয়না আছে, এখানে প্লাগ পয়েন্ট আছে। ডেটা কেবলও এমনি কাপ লাগেতেও চার্জ দেওয়া যাবে, আর ডেটা কেবলে দিয়েও চার্জ দেওয়া যাবে, ঠিক সেরকম। এদিকেও প্লাগ পয়েন্ট আছে, এখানেও ডেটা কেবল পয়েন্ট মোডে আছে, যে ডেটা কেবল দিয়ে এখানে চার্জ করা যেতে পারে। একদম পুরো ঝকঝকে তকতকে, মানে গতানুগতিক যে স্লিপারের সম্পর্কে লোকের নাকশিক কোনো মনোভাব, এখানে স্লিপারে সেই মনোভাব নেই। সমস্ত এসি 2 এসি 1 এসি সেই সমস্ত লোক তারাই এই স্লিপারে চলেছে বেনারসের উদ্দেশ্যে। তো চলুন, ট্রেন আস্তে আস্তে যেতে থাকুক, আমরা কথা বলতে থাকবো। চলুন। ঘড়িকাটায় এখন বাজছে 10:45। এখন ট্রেন দুর্গাপুর স্টেশন এসে পৌঁছাবে, আর মোটামুটি 9:40 পৌঁছানোর কথা ছিল। 5 মিনিট লেট। প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে, সেই জন্য একটুখানি স্লো হয়ে গেছে, নাহলে দারুণভাবে আসছে। মোটামুটি আর বাইরে বেরিয়ে দেখানো সম্ভব হবে না এখন। আবার শুয়ে পড়ছি, সকালবেলা একবারে বেনারস গিয়ে কথা হবে। আর সিটের ব্যাপারটা বলছি, এই যে গাড়ির নতুন সিটটি করা হয়েছে, এটা একটা এক কথা, এই যে সফট, পুরো জিনিসটা একদম সফট, অন্য ধরনের, যেরকম ধরনের স্লিপারে হয়ে থাকে সেরকম নয়। পুরো এসি মতন, মানে বন্দে ভারতের যে স্লিপার যে মেটেরিয়াল দিয়ে তৈরি হয়েছে, এটাও সেই ধরনের। এখানে একটা রেলিং মতন দেওয়া হয়েছে উপরে আবার বাড়তি, যাতে বাচ্চাদের নিয়ে শুলে এখানে কোনো অসুবিধা না হয়। তো যাই হোক, মোটামুটি স্লিপার সংক্রান্ত যাদের একটু ফোবিয়া আছে, স্লিপার তাতে যায় না, অমৃত ভারতে চাপুন, তাহলে আপনাদের অন্তত স্লিপারটা চাপা হবে। এসিতে তো অনেক গেলেন, স্লিপারে যাওয়ার জন্য অমৃত ভারতে চাপুন, ভালো লাগে। যাই হোক, তাহলে আজকের মতন আমরা এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে কাল সকালে বেনারস পৌঁছে। তারপরে বারাণসীতে তো নামবো না, নতুন স্টেশন বেনারস, সেখানে নামবো। সেখান থেকে আশা করি অটো কিছু পাওয়া যাবে, সেটা করে আমরা নদিয়া চক যাওয়ার ইচ্ছা আছে। বা সেখানে গিয়ে আবার একটা হোটেল বা কিছু ধর্মশালা কিছু তো খুঁজতে হবে, থাকার দিনের ব্যাপার আছে। দেখা যাক যা হবে, মোটামুটি দেখাবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর যা ওখানে শুয়েও পড়েছে, শুয়ে পড়ছি আমরা। তাহলে দেখা হচ্ছে কাল সকাল। গুড নাইট সবাই। গুড মর্নিং। এখন ঘড়ির কাটায় 6:15। আমরা অলরেডি পৌঁছে গেছি দীনদয়াল উপাধ্যায় মৌলসারাই স্টেশনে। আর কিছুক্ষণের মধ্যে, আধ ঘন্টা 40 মিনিট লাগবে হয়তো, আমরা বেনারস স্টেশনে পৌঁছে যাবো। ট্রেন একদম রাইট, ট্রেনের বিফোর টাইমেই আসছে। অনেক জায়গার মাঝখানে আগে দীনদয়াল উপাধ্যায় ঢোকার আগে দাঁড়িয়ে পড়েছিল, কারণ অনেকটা আগে এসে গেছিলো। যাই হোক, খুব ভালো গাড়ি এবং ভালোভাবেই এসছে। কোনো বাইরের লোকের কোনো উৎপাত নেই, কোনো কিছু নেই। সুন্দরভাবে এবং কমফোর্টেবল জার্নি যাকে বলে, একদমই ঠিকঠাক ঘুমও হয়েছে। এদিকে এখনো পর্যন্ত সকালের দিকে খুব যে গরম তা নয়, ওয়েদার ঠান্ডাই আছে। এবার বেলা বাড়ার সাথে সাথে রোদ উঠলে তখন বোঝা যাবে যে গরম কতটা। তো চলুন, আপাতত আমরা এখন দীনদয়াল উপাধ্যায় ছেড়ে দিল স্টেশন, এই যে ছেড়ে দিল। তো আমরা বেনারসের ওদিকে এবার নামার জন্য প্রস্তুতি নিচ্ছি। এরপর দেখি সেখান থেকে গিয়ে কীভাবে কী আসতে পারে, কিসে করে যাই আছে। চলুন তো।
স্টেশনে নেমে আমরা একটা র্যাপিডোর মাধ্যমে টোটো বুক করে নিয়েছি। আমরা এখন যাচ্ছি আপাতত গরুলিয়া চকের উদ্দেশ্যে। এখান থেকে টোটোওয়ালারা 200-250 টাকা ভাড়া চাইছিল, কিন্তু র্যাপিডোতে আপাতত 110 টাকা দেখিয়েছে, তো অনেকটাই চিপ রেটে হয়েছে। আমরা যাচ্ছি এবার গরুলিয়া চক পৌঁছাই, তারপরে ওখানে গিয়ে আমরা আমার হোটেল বা ধর্মশালা কী খুঁজবো সেটা আবার আপনাদের সঙ্গে শেয়ার করবো। তো সবাই চলুন, আমার আপাতত এখন আমাদের সঙ্গে গরুলিয়া চক। আমরা পুরোটা গদুলিয়া চক পর্যন্ত যেতে পেলাম না। এই যে এখানে এখন রোপওয়ের কাজ চলছে বারাণসী স্টেশন থেকে আর কাশী বিশ্বনাথ মন্দির পর্যন্ত রোপওয়ের যে প্রজেক্ট, সেই প্রজেক্টের কাজের জন্য এখন এখান দিয়ে যাচ্ছে না, রাস্তা বন্ধ। তো খানিকটা পথ, এই 300-400 মিটার মতন রাস্তা হেঁটেই যেতে হবে। তো চলুন যাই, এখান থেকে হেঁটে গদুলিয়া মোড় পর্যন্ত। এই যে আমরা এদিক দিকে এলাম, এইখান দিয়ে এসে গদুলিয়া চক থেকে এলাম। এইখানে বাবার মন্দির, 2-3 মিনিটের রাস্তা, আর এর ভেতরটা এখানে আমাদের হোটেলটা আছে, এখানে আমরা আছি। এই যে আমাদের যে সোজা যে ঘরটা দেখতে পাচ্ছেন হোটেল, এই হোটেলেই আমরা আছি। সুন্দর ঘর, আমাদের 800 টাকা করে নিয়েছে, সস্তাতেই পাওয়া গেছে। চলুন, আমরা গির্জা চক থেকে আমার র্যাপিডোর মাধ্যমে অটো বুক করে নিয়েছি, যাচ্ছি এখন সারনাথের দিকে। 200 টাকা মতন পড়বে। সকাল 8টার পর এখানে নো এন্ট্রি হয়ে যাবে বলে খানিকটা এগিয়ে আসতে হলো। তো সেখান থেকে আমরা এবার যাচ্ছি সারনাথের উদ্দেশ্যে। দেখা যাক, সারনাথ মোটামুটি এখান থেকে 12 কিলোমিটার রাস্তা, 8 ঘন্টা 40 মিনিট যেতে সময় লাগে। তো দেখি সারনাথের বৌদ্ধ স্তূপ, বৌদ্ধ মন্দির, চক্র, এই সমস্ত অনেক কিছু জিনিস আছে। দেখা যাক, আমরা যাই। চলুন সারনাথের পথে। তবে যথেষ্ট গরম আছে এখানে, রোদ প্রচুর, আর মন্দির এখনো পর্যন্ত যাওয়া হয়নি। মন্দিরে প্রচুর ভিড়, নবরাত্রি চলছে যেহেতু প্রচুর ভিড় হয়েছে। দেখি রান্নার থেকে ফিরে আসি, তারপর করা যায়। 1 ঘন্টা যেখানে যাচ্ছি সেটা একবার ঘুরে আসি। সারনাথেই গৌতম বুদ্ধের প্রথম সংঘ সমবেত হয়েছিল, যখন তিনি তার আদি 5 শিষ্য কৌডিন্য, অশ্বজি, ভদ্দীয়, বপ্পা এবং মহানামকে প্রথম ধর্মোপদেশ দিয়েছিলেন, যা ধর্মচক্রের প্রথম আবর্তন নামে পরিচিত। এই ধর্মোপদেশটি আনুমানিক 528 খ্রিস্টপূর্বাব্দে দেওয়া হয়েছিল, যখন বুদ্ধের বয়স ছিল প্রায় 35 বছর। মহাপরিনির্বাণ সূত্র অনুসারে বুদ্ধ সারনাথকে 4টি তীর্থস্থানের মধ্যে একটি হিসেবে উল্লেখ করেছেন, যেখানে তার একনিষ্ঠ অনুসারীদের শ্রদ্ধার সঙ্গে দর্শন করা হয়। ব্রিটিশরা ইস্ট ইন্ডিয়ার উপনিবেশিক শাসনের সময় সারনাথের মতন প্রাচীন স্থানগুলিতে ব্যাপক প্রত্নতাত্ত্বিক গবেষণা করা হয়েছিল। কয়েক দশক পরে নির্দিষ্ট স্তরে পুনরুদ্ধার করা হয়েছিল। ফলস্বরূপ সারনাথ বৌদ্ধ এবং জৈন উভয় সম্প্রদায়ের জন্য একটি তীর্থস্থান হিসেবে তার পূর্বের মর্যাদা ফিরে পেয়েছে। 1998 সালে সারনাথ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা ইউনেস্কোর সাংস্কৃতিক ঐতিহ্যের অসামান্য সার্বজনীন মূল্যের বিশ্ব ঐতিহ্যবাহী স্থানগুলির তালিকায় অন্তর্ভুক্তির জন্য মনোনীত হয়েছে। এই মনোনয়নের জন্য 2 ধরনের স্মৃতিস্তম্ভ রয়েছে। এই ক্যাটাগরিতে রয়েছে চৌখণ্ডী স্তূপ, যার অন্যান্য স্মৃতিস্তম্ভগুলি সেগুলো বি ক্যাটাগরির আন্ডারে রয়েছে। বৌদ্ধ তীর্থযাত্রীর জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ স্থানগুলি হল ধামেক স্তূপ, যা বুদ্ধের প্রথম শিক্ষাস্থান হিসেবে বিবেচনা করা হয়। পণ্ডিতরা মনে করেন এই স্থানটি ধর্মচক্র সংস্কৃতি সংমিশ্রণ হতে পারে, যার অর্থ হলো ধর্মের চাকা ঘোরানো। ধর্মরাজিকা স্তূপ সারনাথের অবশিষ্ট থাকা কয়েকটি প্রাক অশোকীয় স্তূপের মধ্যে অন্যতম, যদিও এর কেবল ভিত্তি অবশিষ্ট রয়েছে। এখানে অশোক স্তম্ভটি 12 শতাব্দীর আক্রমণের সময় ভেঙে গিয়েছিল, কিন্তু এর অনেক টুকরো এখনও মূল স্থানে রয়ে গিয়েছে। স্তম্ভটির উপরে মূলত অশোকের সিংহ শীর্ষ ছিল, যা আবার একটি বৃহৎ 32 শুল বিশিষ্ট বেলে পাথরের ধর্মচক্রের ভিত্তি হিসেবে কাজ করত। সিংহ শীর্ষ এবং ধর্মচক্রটি সারনাথ প্রত্নতাত্ত্বিক জাদুঘরে প্রদর্শিত হচ্ছে এবং এটি বর্তমান ভারতের রাষ্ট্রের প্রতীক। প্রাচীন মূলগন্ধা কুটি বিহারের ধ্বংসাবশেষ সেই স্থানকে চিহ্নিত করে যেখানে বুদ্ধ তার প্রথম বর্ষাকাল কাটিয়েছিলেন। এটি ছিল প্রধান মন্দির, যা পরবর্তীতে সামনে অশোক স্তম্ভের উপস্থিতির জন্য উল্লেখযোগ্য হয়ে ওঠে। ধর্মচক্র জিন বিহার একটি বিশাল মঠ এবং ভিক্ষুদের বাসস্থান, যা গোবিন্দচন্দ্রের স্ত্রী কুমারা দেবীর নির্দেশে 12 শতাব্দীর মাঝামাঝি নির্মিত হয়েছিল। মৃগ উদ্যানের 800 মিটার বাইরে অবস্থিত চৌখণ্ডী স্তূপের ধ্বংসাবশেষ সেই স্থানকে স্মরণ করে যেখানে বুদ্ধ তার প্রথম 5 জন শিষ্য কৌডিন্য, অশ্বজি, ভদ্দীয়, বপ্পা এবং
মহানামা সাথে পুনরায় মিলিত হয়েছিলেন। এর উপরে একটি অষ্টভুজাকার ইটের মিনার রয়েছে, যা 1588 সালে সম্রাট হুমায়ুনের স্মরণে তার পুত্র আকবর নির্মাণ করেছিলেন। সারনাথ প্রত্নতাত্ত্বিক জাদুঘরে অশোকের বিখ্যাত সিংহস্তম্ভটি রয়েছে, যা অশোক স্তম্ভের শীর্ষ থেকে 15 মিটার উচ্চতা থেকে মাটিতে পড়ার পরেও অক্ষত ছিল এবং ভারতের রাষ্ট্র প্রতীক ও পতাকার জাতীয় প্রতীক হয়ে ওঠে। জাদুঘরে খ্রিস্টীয় 5ম শতাব্দী বুদ্ধের প্রথম ধর্মোপদেশের মূল বেলে পাথরের ভাস্কর্য ও কুমারা দেবীর শিলালিপিও রয়েছে। অবশেষে আমরা সারনাথ সমস্ত ঘুরে দেখলাম। আমরা সারনাথ ঘুরে দেখে এখান থেকে একটা অটো করে নিয়েছি। গির্জাঘর চৌরাহা, মানে ওই বদৌলিয়া চৌরাহা কিছুটা আগে, ওদিকে নদীটি বলে অতটা যাবে না, তার আগেই আমাদের নামিয়ে দেবে, কিছু টাকা ভাড়া নেবে। তো দেখা যাক। আসার সময় আমাদের ওটা 184 না 200 টাকা মতো নেয়, 200ই নিয়েছিল যে অটোটা এসেছিলাম, এটা আমরা যাওয়ার সময় দেয়। এবার এইটা যদি আপনারা রিজার্ভ করে যান আসেন, মিনিমাম 1200-1500, এর নিচে কোনো কথাই হচ্ছে না। তো সুতরাং দেখতে পেলেন কম মেতে কীভাবে করা যায়। যাওয়ার সময় র্যাপিডোতে করে এসেছি, এখন মোটামুটি একটু দরদাম করে সেই একই রেটে হলো, তো অসুবিধা কিছু হয়নি। সুন্দরভাবেই আমাদের সব দেখা হয়ে গেল। গরমটা প্রচণ্ড আছে, তবে ঘুরে দেখা যাচ্ছে, অসুবিধা নেই। চলুন আমরা আপাতত যাই অটো করে। এবার এখন বাজে ঘড়ির কাঁটাতে 12:20 মতো। তো আমরা গিয়ে এবার গির্জাঘর পৌঁছোই, তারপরে দেখি যদি গঙ্গায় স্নান করতে যেতে পারি তো ভালো, নাকি মন্দিরের দিকে যেতে পারি, কোন দিকে কী করতে পারি দেখা যাক। চলুন তবে গিয়ে কথা হচ্ছে। নন্দী ভগবান যেদিকে মুখ করে আছে সেই দিকটাই হচ্ছে, এই দিকটা মন্দিরের দিক, আর ওটা রথাশ্রমের ঘাটের দিক এদিকটা। তো এই মন্দিরের দিক এই দিকেই তাহলে যেতে হবে। আমরা ফিরে এসেছি সারনাথ থেকে, এবার আমরা মন্দিরের দিকে যাচ্ছি। প্রচুর ভিড়, দেখি মন্দিরের কাছাকাছি পৌঁছোই। জানি না কতক্ষণ সময় লাগবে, এক একজনের কাছে 3-4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগছে এটাই শুনলাম। তো দেখা যাক। আর মন্দিরে তো ফোন বা ব্যাগ কোনো কিছু অ্যালাউ নেই, যার ফলে আপনাদের কিছু দেখাতে পারবো না। আমরা যে হোটেলটায় আছি সেখান থেকে মন্দির মানে পায়ে হেঁটে 2-3 মিনিটের রাস্তা। তো ঠিক আছে, তাহলে চলুন আমরা যা কিছু হবে কথা বলবো ফিরে এসেই বলছি, কারণ বিশ্বনাথ মন্দির বা অন্নপূর্ণা মন্দির ওই সমস্ত পরপর ভেতর দিয়ে ওরা ঢুকিয়ে নিয়ে যায়, যার ফলে বাইরে ফোন এগুলো সব জমা থাকে, তো সেগুলো দেখানোর কোনো রকম সুযোগ হবে না। ঠিক আছে, তাহলে চলুন দেখতে থাকুন। দেখছি বাবার দর্শন করে এসে কখন আবার আপনাদের সঙ্গে আপডেট দিতে পারি। ঠিক আছে, সাথে থাকুন। মন্দির যাওয়া 2 নম্বর গেট, এই 2 নম্বর গেট দিয়ে যাব ভেতরে। যাই, কাশী বিশ্বনাথ গেট, আমরা এখানটা এসেছি, এখান দিয়ে প্রবেশ করব, ভিতরে যাব। প্রচুর ভিড় আছে বলতে, দেখি আমরা যাই। এই শ্রী কাশী বিশ্বনাথ দ্বার, চলুন যাওয়া যাক। ভেতরে তো মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই, এখান থেকে মন্দিরের মাথা যতটুকু দেখাতে যাচ্ছে, এই হচ্ছে মন্দিরের মাথা। জয় বাবা বিশ্বনাথ, খুব সুন্দরভাবে দর্শন হলো। 3টে গেট দিয়ে দর্শন করেছি। এত ভিড় সকাল থেকে ছিল, কিন্তু দুপুরে যখন দর্শন করেছি মোটামুটি 1 ঘন্টার ভেতরে 3টে গেট দিয়ে 3বার দর্শন করেছি। তারপর বেরিয়ে এসে মা অন্নপূর্ণাকে দর্শন করেছি, খুব ভালোভাবে দর্শন হয়ে এবার বেরিয়ে এসেছি। ঘড়ির কাঁটায় এখন বাজছে দুপুর 2:30। অপূর্ব অপূর্ব, আবার যেন আসতে পারি। জয় বাবা বিশ্বনাথ। এবার এখানে এসেছি মা অন্নপূর্ণা দেবীর প্রসাদ যেখানে দেওয়া হয়, ফ্রি প্রসাদ দেওয়া হয়, সেইখানেই আমরা এসেছি। আমি বহুবার এখানে এসেছি,
বেনারসে 4বার এটা নিয়ে, কিন্তু কোনোবারই অন্নপূর্ণা দেবীর প্রসাদ আমরা পাইনি। তো দেখি এবারে হয় কিনা। চলুন। দশাশ্রমের ঘাটে সন্ধ্যা আরতি দেখে এবার আমরা যাচ্ছি, ফিরে যাচ্ছি। দেখি কোন দিকে দেখা যায়, দেখি। চলুন দেখি যাই। খুব সুন্দর, মানে বেনারস ভ্রমণ মানে যে ঘাট ভ্রমণ, সেইটা যে অপূর্ব অপূর্ব, সেটার কোনো তুলনা হয় না। দারুণ। প্রত্যেকে যখনই বেনারস আসবেন অন্তত একবার করে এই নৌকায় যে ভ্রমণটা এটা করবেন। নৌকা থেকে আরতি দেখা প্লাস এই যে ঘাটগুলোকে দেখা সন্ধ্যের আলোয়, এটা অপূর্ব। সুতরাং এটা মাস্ট রেকমেন্ডেড। ঠিক আছে, চলুন যাই। এই যে মিরঘাট থেকে, মিরঘাটে নামিয়ে দিয়েছে আমাদের। মিরঘাট থেকে আমরা ওপর দিকে উঠছি এখন।
যে ঘাটে নামানো হয়েছিল সেখান থেকে ভালোই হয়েছে, আমরা বিশালাক্ষী মাতার মন্দিরটা পেয়ে যাব এখানে। দেখে নিচ্ছি, এইটুকুন আরো দেওয়া আছে, তো আমরা এইদিকে এসে গেছি। দেখুন বিশালাক্ষী দেবীর মন্দির। চলুন দেখি, ভেতর দিকে যাওয়ার চেষ্টা করি। ভিতরে যেহেতু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মানা, সেই জন্য দেখাতে পারলাম না। এই যে বিশালাক্ষী মন্দির, আমার অলরেডি মীনাক্ষী মন্দির, কাঞ্চি কামাক্ষী মন্দির দুটোই দেখা হয়ে গেছিলো। বিশালাক্ষী মন্দির বাকি ছিল। ওনারা 3 বোন। তো যাই হোক, এখানে দর্শন হয়ে গেল, এটাই একটা ভালো বিষয়। এবং এটি একটি সতীপীঠও বটে। চলুন, ফাঁকায় ফাঁকায় নবরাত্রি প্রথম দিন দর্শন হয়ে গেল দেবীকে। এবার আমরা আবার ফিরে চলি আমাদের হোটেলের দিকে, গধুলিয়া চকের দিকে। অলরেডি ঘড়িতে 8:30টার কাছাকাছি বাজতে যায়। আমাদের আগামীকাল আবার ট্রেন আছে, তো দেখি আমরা কত তাড়াতাড়ি যেতে পারি। চলুন। সারাদিনের বেনারস ভ্রমণ কেমন লাগলো আপনাদের বলবেন। সকাল থেকে আমরা বেরিয়ে বিভিন্ন জায়গা ঘুরলাম, সারনাথ থেকে শুরু করে কাশী বিশ্বনাথ মন্দির, অন্নপূর্ণা মায়ের মন্দির, শেষে সন্ধ্যা আরতি দেখলাম, তার সাথে ঘাটগুলো প্রদর্শন করলাম এবং সবশেষে বিশালাক্ষী মা দেখে আমরা এবার ঘরে ফিরছি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন পর্ব নিয়ে। এখান থেকে আমরা কোথায় যাচ্ছি সেটাও দেখবেন। পাশে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।